বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আলোচনা করার প্রেক্ষাপটে বা আলোচনা করার পূর্বে আমরা একটু আন্তর্জাতিক রাজনীতিটাকে আমরা আলোকপাত করব। আমরা যদি আন্তর্জাতিক ইতিহাসটা একটু আলোচনা করতে যাই, তাহলে দেখবেন যে ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের শুরুর দিকে পৃথিবী তথা ইউরোপের ইতিহাসে একটি গুণগত পরিবর্তন হচ্ছে। কি সেই গুণগত পরিবর্তন? না, পুঁজিবাদের বিকাশ ঘটার সাথে সাথে সাম্রাজ্যবাদের সূচনা হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রধানত দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী এবং ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলনে তারা লিপ্ত হচ্ছেন। পারস্পরিক বৈরিতা এবং যুদ্ধ বিদ্বেষ এবং এলাকা দখলকে কেন্দ্র করে যখন সারা পৃথিবী জুড়ে একটি বিষাক্ত আবহাওয়া তৈরি হয়েছে, ঠিক তার পাল্টা হিসাবে ইউরোপ তথা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে সূচনা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন, এবং বেশ কিছু দেশে সূচনা হচ্ছে সমাজতান্ত্রিক আন্দোলন। এই গুণগত পরিবর্তন থেকেও ইংল্যান্ড কিন্তু পিছিয়ে নেই। আমরা দেখব যে ইংল্যান্ডের পার্লামেন্টে এই ঊনবিংশ শতকের শেষ দিকেই শ্রমিক দল, যারা বিশেষ করে বামপন্থা বিশ্বাস করেন, সেই শ্রমিক দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে পাচ্ছেন। একই সাথে আমরা দেখব জার্মানি, ইটালি এবং ফ্রান্সেও সাধারণ মানুষের কথাবার্তা বা দাবি দাওয়া তুলে ধরার জন্য তাদের আইনসভায় সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক দল তারা পার্লামেন্টে আসন পাচ্ছেন। ঠিক একইভাবে যেমন এই সাংবিধানিক রাজনীতির প্রক্রিয়া চলছে, ঠিক তার বিপরীত দিকে বেশ কিছু দেশে চলছে সাম্রাজ্যবাদ বিরোধী আগ্রাসীর বিরুদ্ধে জনরোষ এবং গণপ্রতিরোধ। আপনারা দেখবেন 1896 খ্রিস্টাব্দে ইটালির বিরুদ্ধে ছোট্ট এবং দুর্বল দেশ আবেসিনিয়া মানুষদের কিভাবে প্রতিরোধ, বা 1905 সালে আমরা দেখব কিভাবে ছোট দেশ জাপানের কাছে রাশিয়া পরাজিত হচ্ছে। তো একদিকে যেমন পার্লামেন্টারি ডেমোক্রেসি বা আইনসভার মধ্যে সাধারণ মানুষের পক্ষে কথা বলা দলগুলি আইনসভায় প্রতিনিধিত্ব করছে, এবং পাশাপাশি চলছে বিভিন্ন উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনরোষ। ঠিক এই প্রেক্ষাপটেই আমরা ভারতবর্ষের ইতিহাসকে ব্যাখ্যা করব, এবং বিশেষ করে আজকের আলোচনার বিষয় বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা ব্যাখ্যা করব।